নমস্কার বন্ধুরা, গল্পবাজি সাথে নীল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ভৌতিক গল্প। গল্পটির নাম ক্ষুদিত জীবন। গল্প পাঠে আমি নীল। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। শুরু করছি আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা ক্ষুদিত জীবন। আশ্চর্য ঘটনা ঘটেছে। আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না, কিন্তু সম্প্রতি সেখানে দস্তুর মতো উত্তেজনার সাড়া পড়ে গিয়েছে। ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক। আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন। সারাদিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পুজো অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন। বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না, তবে কী কারণে জানি না, আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন। মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্প সল্প করে যেতেন। ভৈরবের বয়স 50-এর কাছাকাছি। রং কালো, দেহ শীর্ণ, কিন্তু অতি দীর্ঘ। তার চেহারার ভেতরে সবার আগে নজরে পড়ে চোখ দুটো। মনে হতো কোটরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে, তারা যেন ভৈরবের নিজের চোখ নয়। কেন এমন মনে হতো জানি না, কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি। খবর পেলাম হঠাৎ ভৈরব মারা পড়েছেন। আমি ডাক্তার। খবর পেয়ে দেখতে গেলাম। পরীক্ষা করে বুঝলাম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। তিনি চোখ খুলেই মারা গিয়েছেন। সেই অদ্ভুত দুটি চোখ। এখন তারা স্থির বটে, কিন্তু এখনও তেমনই রহস্যময়। স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না। ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই। তিনি একেবারেই একলা থাকতেন। কাজেই সব দাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকদেরই। সন্ধ্যার সময় জনা কয়েক লোক নিয়ে ভৈরবের বাড়িতে আমি গিয়ে হাজির হলাম। যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি নিজে হাতে তালা বন্ধ করে গিয়েছিলাম। এখন গিয়ে দেখি দরজা খোলা, তালাটা পড়ে রয়েছে মেঝের ওপর। চোর টোর এসেছিল নাকি? তাড়াতাড়ি ঘরে ঢুকে আরও হতভম্ব হয়ে গেলাম। এই একটু আগে আমি নিজে চৌকির ওপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি, সেটা আর সেখানে নেই। ঘরে বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো, মরা পাওয়া গেল না। তবে কি কেউ লাশ চুরি করেছে? সম্ভব, কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না। ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল। তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলাম। 3 বছর পরের কথা। দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানা লোকের হাঁস, মুরগি, ছাগল, বিড়াল, কুকুর, এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগলো। পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না। কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায়, তা কেউ আবিষ্কার করতে পারল না। গৃহস্থরা বিরক্ত হয়ে উঠল। গরু মোষ প্রভৃতি যেমন মূল্যবান জন্তু, কিন্তু বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে, এই বা কীরকম রহস্য। বিড়াল কুকুর নিয়ে চোর কি করবে? অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতারও অর্থ বুঝতে পারলাম না। সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিলাম। বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো। বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক।
খানিক পরে বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করে একেবারে চুপ মেরে গেল। চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েই ছিল। কোথাও ছায়া নড়লে চোর দেখি। বিড়ালটা তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল। এই কি চোর, নইলে পালাবে কেন? তাড়াতাড়ি ঘরের কোণ থেকে এক গাছা লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে বটগাছের দিকে ছুটে গেলাম। এতদিন পরে বোধহয় চোরকে হাতে পেয়েছি। বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার। এক জায়গায় কি যেন চকচক করছে। চোরের চোখ নাকি? বললাম, কে তুমি? সাড়া নেই। কিন্তু চোখই হোক আর যাই হোক, আরও বেশি চকচক করে উঠল। লাঠি গাছা বাগিয়ে ধরে সাবধানে এগোতে লাগলাম। তখনই শুনলাম হিংস্র বন্য জন্তুর মতো কণ্ঠে কার এক ক্রুদ্ধ গর্জন। কে যেন বলে উঠল, আর এগিয়েও না ডাক্তার, শিগগির চলে যাও। আমায় চেনে দেখছি। আবার জিজ্ঞেস করলাম, কে তুমি? আমি ক্ষুধার্ত, আমার অন্য কোনো পরিচয় নেই। তুমি আলোয় বেরিয়ে এসো, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখার চেষ্টা করো না, আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু। পালিয়ে যাও ডাক্তার, পালিয়ে যাও। আর শোনো, রাত্রে আর কখনো বাইরে বেরিও না, ভয় পাবে, বিপদে পড়বে। আবার ভয় দেখানো হচ্ছে? দাঁড়াও, তোমার চালাকি এবার বের করছি। আমার উচ্চ চিৎকারে চার ধার থেকে লোক ছুটে এলো। সকলেরই এক প্রশ্ন, ব্যাপারটা কি? চোর ধরেছি, ওই যে ওইখানে লুকিয়ে আছে। সকলেই চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেলল। আলো এলো, কিন্তু গাছের তলায় কেউ নেই। কেবল দূর থেকে ভেসে এলো বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ। সে হাসিও যেন ক্ষুধার্ত। শুনে শিউরে উঠতে হয়। কে এই লোক? চোর না আর কেউ? ও যা বলল তার অর্থই বা কি? ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিল কেন? আমাকে রাত্রে পথে বেরোতে মানা করলো কেন? এমনি নানান প্রশ্ন মনের ভিতর ঘুরে বেড়াতে লাগলো। আবার সব নতুন কাণ্ড। জন্তু চুরি বন্ধ হলো না, তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগলো। 1 মাসের মধ্যে 5 জন মানুষ অদৃশ্য হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে ঢোকেনি। আগেই বলেছি, আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না। এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগলো ভীষণ বিস্ময় ও ভীষণ আতঙ্কের সাড়া। শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধ্যা হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না। সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে। অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল। তার দেহের ওপর অংশটা শেয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে। কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারল না। তাহলে যারা অদৃশ্য হয়েছে তারা সবাই মারা পড়েছে হত্যাকারীর হাতেই। কিন্তু এমন অকারণ নরহত্যার কারণ কি? যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক। টাকার লোভে কেউ তাদের খুন করেনি। তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না। কে এই মহানির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে? আমি ডাক্তার মানুষ, রাত্রে আমাকে প্রায় রোগী দেখতে যেতে হয়।
তবে বেশি দূরে যেতে হলে আজকাল সঙ্গে লোক নেই। আজ বাড়ির কাছেই একটা কলেরার রোগীকে দেখতে যেতে হলো। বেশি দূর নয়, মিনিট 7-8 পথ। একলাই ফিরছি, চাঁদনি রাত। এতক্ষণ চারিধার ধপধপ করছিল, কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করল চাঁদকে। বাতাসের জোর ক্রমেই বাড়ছে, বৃষ্টি আসতে দেরি নেই। তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম, হাতে নিলাম টর্চটা। এমন অন্ধকার হবে জানলে একলা আসতাম না। ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি। পথ একেবারে নির্জন। মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেওয়ার ব্যবস্থা নেই। মাঝে মাঝে টর্চ জ্বালতে হচ্ছে। পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে। এই মাঠ পেরোলেই আমাদের পাড়া। মাঠের মাঝখানে একটা পুকুর, তার পাড়ে গোটা কয়েক গাছ। সেইখানে এসেই মনটা ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। মনে পড়ল অজানা হত্যাকারীর কথা। গাছের ডালপাতায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগলাম। আমি বরাবর লক্ষ্য করে দেখেছি, রাত্রে খোলা জায়গায় ভয় হয় না, কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা, রাত্রির বিভীষিকা যেন সেইখানে গিয়েই বাসা বাঁধে। গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি। আঁধারে আবছায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র। মেঘলা রাত, অন্ধ পৃথিবী, জনশূন্য মাঠ। আচম্বিতে বিরক্ত কণ্ঠস্বর শুনলাম, ডাক্তার, ডাক্তার, আবার রাত্রে তুমি বেরিয়েছো? বুক কেঁপে উঠল। মুখে বললাম, কে 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 ক্ষুধার্ত, ক্ষুধার্ত, দারুণ ক্ষুধা আমার। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। দিতে পারবে তুমি? পারবে না, পারবে না। ভয়াবহ হাসি, ভয়ানক কণ্ঠস্বর। কে এ? পাগল? এই কি মানুষ খুন করে? যেন বোবা হয়ে গেলাম। ভয় নেই ডাক্তার, আমি তোমার শত্রু নই। তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি, কখনো রাত্রে বেরিও না। কি জানি, যদি আমার ক্ষুধা জাগে, আমার যে বিশ্বগ্রাসী ক্ষুধা। শিগগির পালাও, পালাও শিগগির। আতঙ্কের মধ্যেও জাগলো ভীষণ কৌতূহল। ধাঁ করে টর্চটা জ্বালিয়ে দিলাম। হা ভগবান, এ কি বিভীষিকার মূর্তি! গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে এ যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি। 3 বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি। ভৈরবের মুখময় রক্ত, এবং তার সামনেই মাটির ওপর পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। প্রচণ্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলোক রেখার বাইরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পায়ের শব্দ। আমিও ঝড়ের বেগে ছুটলাম মাঠের ওপর দিয়ে বাড়ির দিকে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।